নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। রাজ্য রাজনীতির খবর তো থাকবেই, তবে তার আগে হরিয়ানার একটা ছবি আপনাদের দেখে রাখতে চাইব। একটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, যে ফুটেজ থেকে এটুকু বোঝা যাচ্ছে সামান্য গাড়ি নিয়ে একটা সমস্যা, সামান্য সমস্যা, গাড়ি নিয়ে বিবাদ, একটা গাড়ির সঙ্গে আরেকটা গাড়ি পাশাপাশি যাওয়া, তাতেই দেখুন অবস্থা। দেখুন, গাড়ি থেকে এই যে ছুটে বেরিয়ে গেলেন, আর গাড়ি থেকে আরেকজন যে বেরিয়ে এলেন, দেখুন তরোয়াল নিয়ে মারপিট, রাস্তার মাঝখানে মেরে বসিয়ে দেওয়া হলো। দেখুন, পাশ দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় সামান্য ধাক্কা লাগছিল, হয়তো কিন্তু লাগেনি, হয়তো খসে গেছে গাড়ি, তাতে এরকম মারমুখী রাস্তার মাঝখানে। যখন তাকে বার করা হচ্ছে তখন তরোয়াল নিয়ে বেরিয়ে চলে এসছে। হরিয়ানার সিরসায় ভয়ঙ্কর ঘটনা, ঝামেলার মধ্যেই তলোয়ার নিয়ে একজন আরেকজনকে এলো পাথারি কোপ। ওই দেখুন, গাড়ির উপর কোপ। রাস্তায় তখন ভিড়, সেই ভিড়ে নিজের আক্রোশ মেটাচ্ছেন গাড়ির উপর তরোয়াল দিয়ে। ভাবুন, এই গাড়িটা পাশে ছিল, সেখান থেকে গাড়ি নিয়ে যখন ওই যুবক যাচ্ছেন তখন গাড়িতে হয়তো ঘষা লেগে গিয়েছিল, সামান্য ঘটনা। গাড়ির দরজা খুলে গিয়ে ওই যুবককে যখন তারা চেস করলেন, গাড়ি থেকে নেমে এলেন তরোয়াল নিয়ে এবং এসে গাড়ি ভাঙচুর করছেন। পুরো রাস্তায় সবাই ঘিরে রয়েছে, সবাই দাঁড়িয়ে দেখছেন যে তরোয়াল নিয়ে। এবং তারপর একটা সময়ের পরে তাকে সবাই ধরে ফেলেন। ধরে ফেলার পর এবার শুরু হয় মার। উল্টো দেখুন, যার গাড়ি ভাঙা হচ্ছিল তিনি এবার চলে গেলেন ওই গাড়িতে, যে গাড়ি থেকে তরোয়াল নিয়ে ওই যুবক নেমে এসেছিলেন, সেই গাড়ির মাথায় উঠে এবার সেই গাড়ির কাচ ভাঙার চেষ্টা। দুটো গাড়ি পাশাপাশি চলে এসেছিল, কোনো মতে একটা আরেকটাতে হয়তো ঘষা খেয়েছে, এরকম একটা অবস্থা। একজন গাড়ি থেকে বেরিয়ে গিয়ে আরেকটা গাড়িকে আটকালেন, আটকানোর সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে এলেন তরোয়াল নিয়ে, তাকে মাটিতে ফেলে দেওয়া হলো। দেখুন, 3-4 জন মিলে ধরে তাকে মাটিতে ফেলে দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, এখান থেকে তিনি উঠলেন। বাকিরা যখন সামলাচ্ছেন ওই যুবকদের, তখন তিনি উঠলেন, উঠে এবার তলোয়ার বার করবেন। তলোয়ার বার করে গাড়ির কাছে, প্রথমে সামনের কাচ, তাতেও রাগ কমেনি, এবার সাইডের ড্রাইভারের উল্টো দিকের কাচ, আবার ঘুরে চলে যাবেন বাঁদিকে কিছুক্ষণের মধ্যেই। দেখুন, একের পর এক তরোয়ালের কোপ। এই ঘটনায় 3 জন যুবক গ্রেপ্তার হয়েছে। 3 জন যুবক এই ঘটনায় গ্রেপ্তার। হরিয়ানার সিরসার ঘটনা দেখছেন, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে কি ঘটনা ঘটেছিল। এলো পাথারি কোপ তরোয়াল দিয়ে এবং তারপর তাকে ধরে ফেলে মারধর। আর যার গাড়ি এভাবে ভাঙচুর করা হলো, তিনি তখন চলে গেলেন যিনি ভাঙচুর করেছেন তার গাড়িতে, তার গাড়ি ভাঙতে। শটান উঠে পড়লেন গাড়ির উপরে, প্রথমে সামনের কাচ ভাঙলেন, তারপর গাড়ির ছাদে আস্ফালন। রাজ্যের খবরে নজর রাখা যাক। কসবা ল কলেজের গণধর্ষণ, কসবা ল কলেজের গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। চার্জ গঠন করা হলো, চার্জ ফ্রেম করা হলো। কি রয়েছে এই চার্জে, কাদের নাম রয়েছে? অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এই ঘটনায় কাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো? আলিপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে আজকে মনোজিৎ মিশ্রা, তার 2 সঙ্গী প্রেমিক মুখোপাধ্যায়, জাহিদ হোসেন, সব এছাড়া যিনি পিনাকি বন্দ্যোপাধ্যায় নামে যে নিরাপত্তা রক্ষী ছিলেন, 4 জনের বিরুদ্ধে গণধর্ষণ, অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট, অ্যাবডাকশন অর্থাৎ অপহরণ, জোর করে আটকে রাখা, মারধর, এই সমস্ত ধারাতে চার্জ গঠন করা হলো। তবে জানিয়ে রাখবো,
এর আগে এই প্রমিত মুখোপাধ্যায়, জয়ী হোসেন এবং মনোজিৎ মিশ্রা যিনি প্রাইম অ্যাকিউজ, তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের তরফে গণধর্ষণের সেকশন বা গণধর্ষণের ধারাতে চার্জশিট দিয়েছিল এবং এর সঙ্গে একই সঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্র, জোর করে আটকে রাখা, অপহরণ, মারধর করা, অমিত ওই নিরাপত্তা রক্ষী যিনি দাবি করছিলেন তাকে ভয় দেখিয়ে চাবি নিয়ে নেওয়া হয়েছে, তাকে বার করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধেও গণধর্ষণের চার্জ। একেবারেই দেখো, যিনি নিরাপত্তা রক্ষী ছিলেন পিনাকি বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে গণধর্ষণের ধারাতেও চার্জশিট দেওয়া হয়েছে এবং আজকে এই এক গণধর্ষণের ধারাতে চার্জ গঠন করা হয়েছে এবং 27 তারিখ থেকে 27 জানুয়ারি থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে। এরপরে সওয়াল যখন চলবে তখন তার যারা আইনজীবী রয়েছে, যারা পিনাকি বন্দ্যোপাধ্যায় যারা আইনজীবী রয়েছে, তারা সেই একই যুক্তি, যে যুক্তিতে যারা এর আগে শুনানি পরবর্তী তারা যেটা বলছিলেন যে পিনাকি বন্দ্যোপাধ্যায়কে ভয় দিকে আটকে রাখা হয়েছিল, তিনি গণধর্ষণ যুক্ত নন, কিন্তু পুলিশ মনে করছে যে গণধর্ষণের মতো ঘটনা সেখানে প্রমিত জয়ীব যেমন ছিলেন, একই সঙ্গে পিনাকি বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধেও গণধর্ষণের ধারাতেই চার্জ গঠন করা হয়েছে। ধন্যবাদ। নজর ছিল আমাদের হাইকোর্টেও, তার কারণ হাইকোর্টে আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডির কানা এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া, এই নিয়ে ছিল মামলা কি ছিল? মামলা ছিল দুটো। মামলা ছিল কি? তৃণমূলের মামলা ছিল কার? ইডির মামলা ছিল। সেই মামলার শুনানিতে আজ কি হলো? অর্ণব রয়েছে হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, দেখো, ইডির মামলাটি যেহেতু ইডি আলাদা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে এবং হায়ার কোর্ট বা হায়ার হিসেবে এখানে সুপ্রিম কোর্টকে দেখা হয়, তো সেই মামলাটি স্থগিত হয়েছে এবং সেই মামলা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বা নির্দেশ যা হবে সেই মোতাবেক এখানে শুনানিতে আসবে বা আসবে না, দুটোর একটা জানতে হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যে মামলাটি ছিল সেই মামলাটি আজ নিষ্পত্তি, অর্থাৎ আদালত তার নির্দেশনামায় কিছু শব্দ লিখে সেই মামলাটি নিষ্পত্তি করলো এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সিনিয়র অ্যাডভোকেট মেনকা গুরুস্বামী তিনি বলেন যে ইডি যে সওয়াল করছে, ইডির আইনজীবী হিসেবে যে বয়ান আদালতের সামনে আনা হচ্ছে, অর্থাৎ ইডি কোনো কিছু অভিযান স্থল থেকে কিছু বাজেয়াপ্ত করেনি, অর্থাৎ ইডি কিছু বাজেয়াপ্ত করেনি, এটা নির্দেশনামায় রেকর্ড করুক কলকাতা হাইকোর্ট একক বেঞ্চ, তার ভিত্তিতে তৃণমূল কংগ্রেস এই মামলা প্রয়োজনে নিষ্পত্তি করবে বা ওই প্রত্যাহার করে নেবে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এই যে শর্ত ছিল সেই শর্তেই কার্যত ইডি তারা জানিয়েছে যে 8 তারিখ প্রতীক জৈনের অফিস এবং প্রতীক জৈনের বাড়ি দু জায়গায় তল্লাশি শেষে তাদের কাছে আসা কিছু কাগজপত্র বা নথি, সেগুলি কোনো কিছুই তারা বাজেয়াপ্ত করেনি। এই বয়ান আদালত নির্দেশনামায় রেকর্ড করার পরই মামলাটি নিষ্পত্তি হয়েছে। আচ্ছা, অর্থাৎ এক কথায় কয়লা পাচারের মামলায় আইপ্যাকের অফিসে গেল ইডি অভিযান চালাতে, প্রায় ঘন্টা 5-6 তারা ছিল, তারা কোনো কিছুই কয়লা পাচার সংক্রান্ত বাজেয়াপ্ত করেনি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে দাবিটা করছিল যে 6 বছর ধরে আইপ্যাক তাদের সংগঠনের বিভিন্ন বিষয়ে দেখভাল করে এবং তাদের ভোটের আগে একাধিক বিষয়, সম্ভাব্য ভোটার তালিকা সব বিভিন্ন বিষয় নথি সেখানে রয়েছে, সেই নথিগুলি ইডি অফিসাররা বাজেয়াপ্ত করার চেষ্টায় ছিল। ভোটের 2 মাস আগে এই ধরনের চেষ্টা কেন? ইডি কেন জেনে শুনে প্রধান রাজনৈতিক দলের অফিসে তার রাজনৈতিক যে সমস্ত গোপন নথি সেগুলো হাতিয়ে নেবে? কাজে তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ ছিল সেই অভিযোগটাই সত্য প্রমাণিত হলো আজকের ইডির এই সওয়াল বা তাদের বয়ান রেকর্ডের মধ্যে। ধন্যবাদ। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল, প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা। আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চনামা দেখিয়েছে কোর্টকে, কোনো কিছু সিজ হয়নি আর কোনো কিছু পাওয়া যায়নি, যেটা খুব একটা সন্দেহজনক। ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে কোনো সিজ করা হয়নি কোনো কিছু, তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস যে কোনো কিছু সিজ হয়নি বলে। সেকেন্ড রিট পিটিশনটা হচ্ছে ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে, মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল, ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে, অ্যাডজন করে দাও। জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে, সেই জন্য মামলা অ্যাডজন করা হলো। সুপ্রিম কোর্টের মামলা হওয়ার পর সেই মামলা লিবার্টি দেওয়া রইল মেনশন করার। আর এবার আগামীকালে নজর আমাদের, কারণ আগামীকাল সুপ্রিম কোর্টে
আইপ্যাক মামলার শুনানি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে জানবো একটু। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, অথবা দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে সর্বোচ্চ আদালতে তারা দ্বারস্থ হয়েছিলেন। তারা একটি রিট পিটিশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে ফাইল করেছিল। সেই রিট পিটিশনের শুনানি আগামীকাল হতে চলেছে। সেটি তালিকাভুক্ত হয়েছে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি বিপুল এন পঞ্চলির বেঞ্চে, এবং সেখানেই এই মামলার শুনানি আগামীকাল হওয়ার কথা। এবার দেখার যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে যে অভিযোগগুলো তোলা হয়েছিল তাদের রিট পিটিশনে, সেই বিষয়ে তারা কি কি বক্তব্য আনে এবং সেই বিষয়ে সর্বোচ্চ আদালতেরই বা কি বয়ান থাকে। ধন্যবাদ। কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে কাজ করছে, একটা অপারেশন টিম বানানো হয়েছে, সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে। নিপা ভাইরাসে আরও দুজন আক্রান্ত, নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও দুজন ভর্তি বেলেঘাটা আইডি হাসপাতালে। আমার সঙ্গে অভিজিৎ রয়েছে। অভিজিৎ, একটু আপডেট জানতে চাইবো। এখনো পর্যন্ত যে দুজন নিপা আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে রয়েছেন তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জ্বর, সর্দি কাশি, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা এবং গা বমি বমি ভাব এবং তার সঙ্গে খিঁচুনি রয়েছে। অর্থাৎ নিপার যে উপসর্গগুলো রয়েছে সেই উপসর্গগুলো যেমন রয়েছে, একই সঙ্গে তাদের মধ্যে একজন হোম কোয়ারেন্টিনে ছিল। অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজের যে হাউস স্টাফ, যার দক্ষিণ 24 পরগনায় বাড়ি, তাকে আজকে সকালবেলা বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আরেকজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের নার্স, তাকেও গতকাল গভীর রাতে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে নিপা আক্রান্ত সন্দেহে। এবং এই দুজনেই যে বারাসাতের বেসরকারি হাসপাতালের যে মহিলা নার্স যিনি নিপা আক্রান্ত হয়েছেন তার সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে। তাই জন্য কোনো রকম ঝুঁকি না নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা এই দুজনকেই বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠিয়েছেন। এদের নমুনা কল্যাণী এইমসে পাঠানো হবে। সেখান থেকে যদি সবুজ সংকেত হয় তবে তারপর পুনে এনআইভিতে পাঠানো হবে এবং তারপরেই জানা যাবে যে এরা দুজন নিপা পজিটিভ না নেগেটিভ। অভিজিৎ, এর আগে যে 22 জন, ওই দুই নার্সের 22 জন সহকর্মীর নমুনা পাঠানো হয়েছিল, তাদের ক্ষেত্রে কিছু জানা যাচ্ছে? নিঃসন্দেহে অতনু, এই যে দুজন যে নার্স, একজন মহিলা নার্স এবং একজন পুরুষ নার্স, তারা দুজনেই বারাসাতের বেসরকারি হাসপাতালের নার্স ছিলেন এবং তারা 22 জন যে তাদের সহকর্মী যারা তাদের সংস্পর্শে এসেছিলেন প্রত্যেককে স্বাস্থ্য দপ্তর তাদের তরফ থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং সেই নমুনা প্রথমে কল্যাণীতে পাঠানো হয়, কল্যাণী এইমসে, এবং তারপরে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়। এবং এই 22 জনের ক্ষেত্রেই নিপা নেগেটিভ এসেছে। অর্থাৎ এই 22 জন সহকর্মী তারা কেউই নিপা আক্রান্ত নন। এটাই অত্যন্ত ভালো খবর এবং বলা যেতে পারে তবুও স্বাস্থ্য দপ্তর আরও কন্ট্যাক্ট ট্রেসিং করছেন। কারা কারা ওই হাসপাতালের, বারাসাতের বেসরকারি হাসপাতালের আর কারা, কেউ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী বা অ্যাম্বুলেন্স চালক থেকে আরম্ভ করে কেউ যদি এই দুজনের সংস্পর্শে আসেন তাদের প্রত্যেককে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে এবং তাদেরও নমুনা সংগ্রহ করা হবে। অতনু। অভিজিৎ, এখনো পর্যন্ত বিশেষজ্ঞরা যারা রিসার্চ করছেন তারা কিছু বলতে পারছেন এই নিপা ভাইরাস আমাদের রাজ্যে উৎসটা কি, কোথা থেকে এলো, কিভাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই নিপা ভাইরাসের সোর্স কোথায়, অর্থাৎ এটার উৎসস্থল কোথায়, এবং সেই উৎসস্থল কল্যাণী এইমসের চিকিৎসক বিশেষজ্ঞরা তারা দেখেছেন যে তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তারা যে গবেষণা করেছেন তাতে দেখা গেছে যে তারা আশঙ্কা প্রকাশ করছেন যে নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘোগরাগাছি গ্রাম, যেখানে এই আক্রান্ত তরুণী নার্স গত মাসের 15ই ডিসেম্বর তার পারিবারিক একটি বিবাহের অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে সম্ভবত তিনি খেজুরের রস পান করেছিল। এবং এই অঞ্চলটা অর্থাৎ নদিয়া কৃষ্ণগঞ্জের এই ঘোগসাগাছি গ্রামটি হচ্ছে একদম বাংলাদেশ সীমান্তের লাগোয়া। সীমান্তের অপর পারে বাংলাদেশের চুয়াডাঙ্গা এবং তার কিছুটা দূরে হচ্ছে কুষ্টিয়া। বাংলাদেশের এই দুটি জায়গাতেই এখন নিপা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে গত 4 মাস ধরে এবং সেই কারণেই কল্যাণী এইমসের বিশেষজ্ঞ দল তারা আশঙ্কা প্রকাশ করছেন যে বাদুড়ের মলত্যাগ করা কোনো খেজুরের রস এই তরুণী নার্স পান করেছিল, যেখান থেকে এই নিপা ভাইরাস, যেটা জুনোটিক ভাইরাস বলা হয়, সেটা সংক্রামিত হয়েছে এবং সেখান থেকেই এই তরুণী নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তার সংস্পর্শে এসে ওই পুরুষ নার্স তিনিও নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাথমিকভাবে এমনটাই সন্দেহ করা হচ্ছে এবং এই রিপোর্ট তারা কেন্দ্র রাজ্য উভয়কেই পাঠিয়েছে। অতনু।
ধন্যবাদ। নিপা ভাইরাস, রাজ্য সতর্ক, পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর মধ্যে কথা হয়েছে এবং চিকিৎসকরা বলছেন আতঙ্কে নয়, সতর্ক থাকতে হবে। রাজ্যে নিপা ভাইরাসের সংক্রমণ, চিকিৎসকরা বলছেন এতে ভয় পাওয়ার কিছু নেই, তবে সতর্ক থাকতে হবে। নিপা ভাইরাসের বাহক ফল খেকো বাদুড়, শুয়োর, কাঠবিড়ালি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এদের খাওয়া ফল বা সবজি কেউ খেলে তিনি সংক্রামিত হতে পারেন। দেহরসের মাধ্যমে নিপা ভাইরাস ছড়ায়, ড্রপলেটের মাধ্যমে নয়, তাই মাস্ক সংক্রমণ আটকাতে পারবে না। খাবার বা পানীয় ভাগ করে খেলে সংক্রমণ ছড়াতে পারে। এই ধরনের যদি কোনো পেশেন্টকে দেখা যায় তো আইসোলেশন, মানে তার থেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, আর হচ্ছে হাত ধোয়ার যে হাইজিনগুলো মেনটেন করা, এইগুলো আপাতত করলে হয়। ভয় পাওয়ার নেই ঠিকই, কিন্তু সতর্কও থাকতে হবে। জ্বরের সাথে সাথে যদি দেখা যায় তার বিহেভিয়ারের কোনো চেঞ্জ হচ্ছে, তাহলে কিন্তু নিপা হওয়ার একটা সম্ভাবনা থাকে। নিপা ভাইরাসে কেউ আক্রান্ত হলে তার জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, মাথা ঘোরা, ডায়রিয়া, বমি বা বমি ভাব, শ্বাসকষ্ট, খিঁচুনি হতে পারে, এমনকি আচরণও পাল্টে যেতে পারে। এরকম কোনো উপসর্গ থাকলেই যেতে হবে ডাক্তারের কাছে, দেরি করা চলবে না। তারপর ডাক্তারের পরামর্শ মতো টেস্ট, যেমন গলার সোয়াব টেস্ট, রক্ত বা প্রস্রাবের আরটিপিসিআর টেস্ট। এখনো পর্যন্ত নিপার কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। আমাদের ক্ষেত্রে সব থেকে পিছিয়ে থাকতে হয় কি, যে ডায়াগনোসিসটা অনেকটা ডিলে হয়। ওই অ্যাট দ্য সেম টাইম দেখা যাচ্ছে অনেক মানুষের স্প্রেড করে যেতে পারে, যার জন্য এটা একটা মেজর ড্রব্যাক। এই জন্য টেস্টিং ফ্যাসিলিটিস যত বাড়ানো যাবে, তো সেক্ষেত্রে ডায়াগনোসিসটা খুব ইজিলি হবে। কারণ এটা কিন্তু কোভিডের থেকে পোটেনশিয়াল কিন্তু বেশি এবং মর্টালিটি রেট কিন্তু খুব বেশি। এই জন্য কিন্তু সতর্ক হওয়াটা অত্যন্ত জরুরি। নিপা ভাইরাস খাদ্যনালী দিয়ে ঢুকে অন্ত্র, শ্বাসনালী, মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। আক্রান্ত হওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে অবস্থার অবনতি হতে পারে। সুস্থ হওয়ার পরও দীর্ঘমেয়াদী প্রভাব যেমন শ্বাসকষ্ট বা খিঁচুনি হতে পারে। এই রোগে মৃত্যুর হার 40 থেকে 75%। নিপার দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। কেন্দ্র রাজ্য মিলে তৈরি করা হয়েছে জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম। পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। এই 3 জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম। मुख्यमंत्री ममता बनर्जी की से बातचीत की है, इस डिजीज को कंट्रोल करने के लिए जमीनी स्तर पर कार्य कर रही। ডাক্তাররা বারবার বলছেন আতঙ্কিত হবেন না, তবে সতর্ক থাকতে হবে। নিউজ 18 বাংলা। সিঙ্গুর, রাজ্য রাজনীতি কেন, দেশের রাজনৈতিক ইতিহাসেও একটা অন্যতম নাম। কারণ সিঙ্গুরে টাটাদের কারখানা, প্রস্তাবিত কারখানা, তারপরে সিঙ্গুরের অনিচ্ছুক চাষিদের আন্দোলন, সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামিল হওয়া রাজ্যের পট পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ অংশ। সেই সিঙ্গুর নতুন করে প্রাসঙ্গিক করার চেষ্টা চলছে। সেই সিঙ্গুরকে নরেন্দ্র মোদী সভা করবেন সিঙ্গুরে এবং সভা করবেন, শিল্প বিরোধী তকমা দেওয়ার চেষ্টা করবেন তৃণমূলকে। তার আগে আজ সিঙ্গুরে সুকান্ত মজুমদার আজ সিঙ্গুর থেকেই ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন এবং তিনি দাবি করলেন যে বিজেপির টার্গেট শিল্প ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা আসবে। এনডিএর নেত্রী ছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের পাশে দাঁড়াতে হয়েছিল। এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, নরেন্দ্র মোদীর হাত ধরে এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হবে। নরেন্দ্র মোদীর সরকার যখন গঠন হবে, টাটার সাথে কথা বলার দায়িত্ব নিচ্ছি, টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে।